আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ জানিয়েছে কমনওয়েলথ। যুক্তরাজ্যের সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আগ্রহ জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে। এদিকে আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং দ্য কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডা সফরে থাকায় তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এখনও নির্ধারণ করা যায়নি। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুবাতাস বয়ে আনবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকটি ঐতিহাসিক একটি বৈঠক হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জন্য সুখবর বয়ে আনবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এই ঈদে ছিনতাইকারী, ডাকাত সহ বিভিন্ন অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, এর জন্য আইন শৃঙ্খলার অবনতিই দায়ী। বর্তমানে করোনা ভয়াবহ আকার ধারণ করা প্রসঙ্গে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায়, শহরগুলো অনেকটা ফাঁকা থাকে। এই সুযোগে সমাজ বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না। আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু ঝালকাঠির মানুষের কাছে এক আতঙ্কের নাম। ভূমি দখল, কমিশন বাণিজ্য আর নগদ লেনদেন ছিল তার বৈশিষ্ট্য। উন্নয়নমূলক কাজে কমিশন ছিল বাধ্যতামূলক। পছন্দ হলেই দখল করতেন যে কারো জমি। সরকারি জমি দখল করে বানিয়েছেন বাবা মায়ের নামে স্কুল, কলেজ। ২৬ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ, ৩১ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আমুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের রাজনীতি অঙ্গনে প্রভাবশালী নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ২ বার মন্ত্রী হওয়ায় ঝালকাঠির রাজনীতি ও প্রশাসন চলত তার একক কর্তৃত্বে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দল এবং নিজ দলের লোকজনকে যখন তখন মামলায় হয়রানি করতেন। ঝালকাঠি এলাকায় কারো জমি পছন্দ হলে মামলার ভয় দেখিয়ে লিখে নিতেন। পেট্রোল পাম্প গুড়িয়ে দিয়ে জমি দখলে নিয়েছেন। সরকারি ভূমি দখল করে বানিয়েছেন আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ। ঝালকাঠি কালেক্টরেট স্কুলের জমিতে প্রভাব খাটিয়ে প্রয়াত স্ত্রীর নামে ২টি প্রতিষ্ঠান নির্মাণ করেন। আমাদের নিজস্ব বসত বাড়ি ভাঙচুর করে, আমাদের জমি দখল করে, আমাদের উচ্ছেদ করার জন্য কমপক্ষে ৬টি মামলা, মিথ্যা মামলা আমাদের উপরে দাখিল করে। আমির হোসেন আমু সম্পত্তি আমার সম্পত্তি জোরপূর্বক নিয়ে সে কলেজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে নৌকার মনোনয়ন পাইয়ে দিতে প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিতেন। আমুর ক্যাশিয়ার ছিলেন ৪ জন: জাকির, কামাল, হাফিজ ও সুরুজ। আমির হোসেন আমু প্রায় সব লেনদেন করতেন নগদ টাকায়, ঘুমাতেন টাকার জাজিমে। তার নির্দিষ্ট একটি বাহিনী ছিল, সেই বাহিনী বিভিন্ন অফিসে গিয়ে আধিপত্য বিস্তার করত এবং তারাই ঠিক করত কোন টেন্ডারটি, কাজটি কোন ঠিকাদার পাবে। আমাদের তাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে অনেক হুমকি দুমকি দেওয়ার পরে তারপরে জায়গা সে জোর করে নিয়ে গেছে। এই জায়গার কোনো টাকাও দেয় নাই। আমাদের ওইখানে একটা পেট্রোল পাম্প, সেও সে জোর করে নিয়ে গেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমুর বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। বাড়িতে পাওয়া যায় নগদ ৫ কোটি টাকা। এলজিইডি, গণপূর্ত ও সড়ক বিভাগ সহ ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কাজের টেন্ডার, সড়ক সেতু নির্মাণ, অবকাঠামো উন্নয়নের কমিশন আমুর কাছে বাধ্যতামূলকভাবে দিতে হতো। এসব কাজের লেনদেনের দায়িত্বে ছিলেন তার ভাইরা ও শালিকা। জমি দখলের জন্য একটা বাহিনী ছিল, টেন্ডারবাজির জন্য ৪ খলিফা নামে খ্যাত ছিল, অফিস আদালতের চাকরির জন্য একটা বাহিনী ছিল, বিএনপি দমনের জন্য একটা বাহিনী ছিল। আমুর পাশাপাশি তার ভাইরা ও শালিকার নামেও অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মামলা করেছে দুদক। এত সব সম্পদ আর প্রভাব থাকার পরও আমির হোসেন আমুর ঠিকানা এখন জেল।
আতিকা রহমান, RTV। ঈদুল আজহার ছুটি 10 দিন হলেও এরই মধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বুধবার পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা। ভিড় এড়াতে এই আগেভাগে ফেরা বলে জানালেন অনেকেই। রাজধানীতে ফিরছে কর্মজীবীরা। এদিকে ফিরতি যাত্রায় মাস্ক ব্যবহারের কথা বলা হলেও যাত্রীদের মাঝে দেখা যায়নি সচেতনতা। বিস্তারিত দেখুন শাকিবুর রহমানের রিপোর্টে। ঈদের ছুটির মাঝামাঝি এসে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে ফিরতে শুরু করে নগরবাসী। ভোগান্তি এড়াতে আবার কারো অফিস শুরু হয়ে যাওয়ার কারণে পরিবার নিয়ে স্বস্তিতেই ঢাকা ফিরছে তারা। মানুষের আনাগোনাটা একটু বেশি বেড়ে গেছে এবং টিকিট পাইতে খুব কষ্ট হচ্ছে ফিরতি পথে। ঢাকা অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে ফিরে আসছে। ট্রেনে কোনো ভোগান্তি ছিল না, খুব একটা রাশ ছিল না, বাট গরম, অনেক গরম। ট্রেন জার্নি মোটামুটি ভালো, অত ভিড় হয় না। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেছে। বাড়তি ভাড়া কিংবা সড়কে অতিরিক্ত গাড়ির চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরে খুশি নগরবাসী। ভাড়া ঠিক ছিল, ভাড়া তো ঈদে যেরকম বাড়া ছিল এত বাড়া ছিল না, আগের থেকে একটু জাম কম ছিল আর কি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এখনো চাপ না বাড়লেও শুক্র ও শনিবার থেকে যাত্রী চাপ বৃদ্ধি পাবে। ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল, হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফিরতি যাত্রায় মাস্ক ব্যবহারের কথা বলা হলেও মাস্ক ব্যবহার তেমন একটা দেখা যায়নি। কোনো নির্দেশনা যায় না যে মাস্ক পরতে হবে, পরতে হবে, এরকম ধরনের কোনো লুকই ছিল না। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন মানুষ। কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপচে পড়া ভিড় বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলেও। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন স্পট মুখর পর্যটকদের পদচারণায়। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে যমুনা স্কাই ভিউ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লেগেছে। অনেকেই আবার উপভোগ করছেন যমুনা সেতু ও রেল সেতুর দৃশ্য। পাশাপাশি নৌকায় করে নদী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইড উপভোগ করছেন দর্শনার্থীরা। তীব্র গরমে কেউ কেউ একটু স্বস্তি পেতে নামছেন ওয়াটার কিংডমের সুইমিং পুলে। পর্যটক সমাগমের বিষয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ আফসানা, আসলে এবারের ঈদুল আজহা টানা ছুটিতে প্রচুর পর্যটক আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে। গতকালকে এবং আজকে যে কক্সবাজার যে হোটেল মোটেল 550 শতাধিক, সেখানে শতভাগ বুকিং আমরা জানতে পেরেছি এবং হোটেল মোটেল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এবার এই 2 দিন গতকাল এবং আজকে 100% বুকিং রয়েছে। এর আগে 50 থেকে শুরু করে 70-80% পর্যন্ত বুকিং ছিল ঈদের দিন থেকে এ পর্যন্ত। আমরা হোটেল মোটেল মালিক সমিতি এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি এবার ঈদে 5.5 লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছে। ঈদের গড়ে প্রতিদিন 1 লক্ষ করে পর্যটক এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে এবং এখানকার জেলা প্রশাসনের যে বিচ কর্মী রয়েছে, তারা পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এবং এ পর্যন্ত তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই এবারে ঈদুল আজহার ছুটি উদযাপন করতে পেরেছে পর্যটকরা। তো এখনো পর্যটকদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, আমরা এখানে যারা পর্যটক এসেছেন যে সমুদ্রের ঢেউয়ের তালে তালে তারা সমুদ্র স্নান করছেন এবং এখানে বিচ ব্যাগে ঝরছেন এবং তারা এখানে কিটকোটের ছাতার নিচে বসে নিরবচ্ছিন্নভাবে সময়গুলো কাটাচ্ছেন। তো এখানে এ পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করছেন, কোন অপ্রীতিকর ঘটনা তেমন জানা যায়নি। তো এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ এ বিষয়ে তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারত সহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনার প্রভাব বাড়ার কারণে সরকার সতর্ক আছে। সচেতনতা বাড়াতে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরীক্ষার জন্য মজুদ থাকা কিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মহাপরিচালক আরও বলেন, 17 লাখ টিকা বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। যারা টিকা দেয়নি তাদের বাধ্যতামূলক টিকা নিতে হবে। যতটা না প্রচারণা করতে পারবে সেগুলো সমাজে আপনাদের মাধ্যমে প্রচার পায়। সো এই লক্ষ্যে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। এছাড়া আমরা লোকাল গভর্নমেন্ট বলেছেন, তথ্য মন্ত্রণালয় বলেছেন, শিক্ষা বলেছেন, সমাজসেবা বলেছেন, সবাইকে আমরা একত্রিত করেছি এবং সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। 58 দিনের নিষেধাজ্ঞায় শেষে মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা। আজ রাত 12টার পর থেকে জেলেরা নদীতে গিয়ে মাছ ধরতে পারবে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলেপল্লীতে। অনেকে জাল, নৌকা ও ইঞ্জিন মেরামত করছেন। সাগরে নামতে প্রস্তুত নোয়াখালী হাতিয়ার 20টি ঘাটের প্রায় লক্ষাধিক জেলে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। সরকার নির্ধারিত দামে কুরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাটে। এখানে মানভেদের দাম মিলছে মাত্র 200 থেকে 900 টাকা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেকে চামড়া ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায় রয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। খুলনা বিভাগে 10টি জেলা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোর থেকে হাজারো ব্যবসায়ী এই হাটে ভিড় করেন। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, বকেয়া আদায় না হওয়া এবং অতিরিক্ত খরচের কারণে মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে মামুন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পরে এলাকাবাসী ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দেয়। এদিকে যশোরের শার্শায় বিএনপি কর্মী লিটন হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমিন ও তার সমর্থকরা লিটনকে হত্যা করে। ইফটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 10 জন। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে মিরান নামের এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সোহেল সহ তার সহযোগীদের বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদীতে থেমে থাকা মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও সন্তান সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের মীরকামারি মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন, তাদের সন্তান পূর্ণতা এবং স্থানীয় লিচু বিক্রেতা আনিসুর রহমান। অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য মফিজুর রহমান শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে নাটোরের বাড়িতে ফিরছিলেন। দিনাজপুরের বিরামপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাপায় 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের লর্ডসে তৃতীয় আসরে ফাইনাল শুরু হবে বেলা 3:30টায়। ম্যাচকে সামনে রেখে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে দুদল, যেখানে টেম্বা বাভুমার নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া টিম নিয়ে বাজিমাত করতে চায় প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্রোটিয়ারা। 3 পেসারের সঙ্গে আছেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ। এদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে অজিরা। ওপেনিংয়ে দেখা যাবে মার্নাস লাবুশেন ও উসমান খাজাককে। পেস অ্যাটাকে আছে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।